স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করেছে হাইকোর্ট। এর মাধ্যমে 13 বছর পর ফিরছে তত্ত্বাবধায়ক সরকার। ফিরছে সংবিধান সংশোধনের জন্য গণভোটের বিধান। সংবিধানের সৌন্দর্য হলো জনগণের ক্ষমতায়। পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের সাথে সাংঘর্ষিক মন্তব্য করে তাকে বাতিল ঘোষণা করল আদালত। অনেক আলোচনা বিতর্কের পর আংশিক বাতিল হলো বিতর্কিত পঞ্চদশ সংশোধনী। এর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল বলে মত হাইকোর্টের। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রায় হয়। পর্যবেক্ষণে আদালত বলছে, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হয়েছিল। যেগুলোকে তিনি বাতিল ঘোষণা করেছেন তার মধ্যে প্রধানতম হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। দ্বিতীয়ত, গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল। তবে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হবে না, পর্যবেক্ষণ দেয় আদালত। 7BA অংশ হিসেবে তিনি একটি বাতিল করেছেন। সেটি হলো, তিনি বলছেন যে কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। কনস্টিটিউশনের 7 ক এবং 7 খ, যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না, এটাকে বাতিল করেছেন। এদিকে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ সংক্রান্ত সংশোধনীর ধারাটিও বাতিল করেছে আদালত। আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্য করার জন্য আমরা করেছি। তো আমি আনন্দিত আমার জন্য নয়, পুরো দেশবাসীর জন্য গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। আদালত বলছে, সংবিধানের মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। সংবিধানের সৌন্দর্য হচ্ছে জনগণের ক্ষমতায়ন। জনগণই সকল ক্ষমতার উৎস। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় খুশি বিএনপি। এই পরিস্থিতিতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকার আন্তরিক হলে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। হাইকোর্ট যে রায় দিয়েছে এর প্রেক্ষাপটে তাদের পক্ষে সহজ হয়ে গেছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এদেশে অনুষ্ঠান করা। 1 বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব, তাই অতি দ্রুত এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশা করি। যে কোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত আছে নির্বাচন কমিশন। এই কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচন ইভিএম এ নয়, ব্যালটে হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি আরও বলেন, প্রয়োজনে ভোটার তালিকা আইন পরিবর্তন করা হবে। সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারে সেজন্য আইন বিধিতে পরিবর্তন আনা হবে। এখানে কমিশনের কোনো এজেন্ডা নেই বলেও জানান সিইসি। রাজনৈতিক দলগুলোই প্রধান স্টেক হোল্ডার, সকলের সাথে আলোচনা করবে কমিশন। আওয়ামী লীগের আসা না আসা রাজনৈতিক ফয়সালার বিষয় বলেও জানান এম নাসির উদ্দিন। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন। এমন তথ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম কমিশনের প্রথম প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা মামলার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি হবে 18 ফেব্রুয়ারি। জুলাই-আগস্টের গণহত্যা মামলায় যখন আওয়ামী লীগের 10 মন্ত্রীকে হাজির করা হয়, কেউ ছিলেন বিমর্ষ, অনেকে আবার হাস্যোজ্জ্বল, আবার একেবারে নিশ্চুপ ছিলেন সাবেক মন্ত্রী আমলারা। এদিন সকাল 11টার দিকে গাজীপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ কারাগার থেকে হাজির করা হয় সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, 2 সচিব ও 1 বিচারপতি সহ 16 জনকে। শুরুতে শেখ হাসিনার তদন্ত শেষ হয়নি জানিয়ে 2 মাসের সময় আবেদন করেন প্রসিকিউশন টিম। এরপর গুমের ঘটনায় গুম কমিশনের রিপোর্ট তুলে ধরা হয়। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ শাসনামলে সব গুম হত্যার নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল
এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। এদিন আনিসুল হক ও সালমান এফ রহমান সহ ১৬ জনের তদন্ত রিপোর্ট ২ মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেয় বিশেষ ট্রাইব্যুনাল। আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে সেই ব্যাপারে আমরা দিনরাত কাজ করব, আমরা সচেষ্ট আছি। গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও দীর্ঘদিন পলাতক ছিলেন ওবায়দুল কাদের। এরপর কৌশলে দেশ ছাড়েন। এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রেড অ্যালার্টের অগ্রগতি জানতে চাওয়া হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেফতার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে 4টি মামলায় 72 জনের বিচার চলছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্তে আগামী 5 কার্যদিবসের মধ্যে নতুন কমিটি গঠন করবে সরকার। মঙ্গলবার সকালে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, কমিটিতে সদস্য থাকবেন 5 থেকে 9 জন, তবে সেখানে অধিকাংশই থাকবেন সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত বিচারক এবং পুলিশের সদস্যরা। উপদেষ্টা জানান, এ বিষয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় কমিশন গঠন থেকে আপাতত সরে এলেও এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চায় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য তার। এ নিয়ে আইন মন্ত্রণালয়ে আইনি মতামত চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হয়েছে। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। পরীক্ষা ছাড়া পদোন্নতি পাবেন না কোনো উপ ও যুগ্ম সচিব, এমন সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া চাকরিতে পুলিশ ভেরিফিকেশন বন্ধে সুপারিশ করবে কমিশন। সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান জনপ্রশাসনের সংস্কার কমিশন প্রধান আব্দুল মুইদ চৌধুরী এবং সদস্য সচিব মুখলেসুর রহমান। তারা বলেন, পরীক্ষা ছাড়া আর কেউ পদোন্নতি পাবেন না। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে। 70 নম্বর না পেলে পদোন্নতি পাবেন না। শুধু উপসচিব এবং যুগ্ম সচিব এই 2 পর্যায়ে হবে। এর পরের পর্যায়ে সরকার পদোন্নতি দিতে পারবে। চাকরিতে মানে রিক্রুটমেন্ট বিভিন্ন ব্যাপারে পুলিশ ভেরিফিকেশন একটা ম্যান্ডেটরি, এটা আমরা রিকমেন্ড করতেছি, এটা থাকবে না, কোথাও থাকবে না। আমরা একটা গ্রহণযোগ্য পরবর্তী সরকারের বাস্তবায়নযোগ্য আমরা সুপারিশমালা দিতে পারি জনপ্রশাসন সংস্কার কমিশনের। এটাই আজকের মূল টার্গেট এবং এই জন্যই আপনাদের সাথে বসা। পোশাক খাতে শ্রমিক অসন্তোষের বড় কারণ বকেয়া বেতন আর বেকার সমস্যা, এমনটাই মনে করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। বলেন, অটোমেশনের কারণে চাকরি হারানো শ্রমিকরাই কারখানার গেইটে আন্দোলন করছেন। রাজধানী গুলশানে সিপিডি আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় পিছিয়ে পড়া তরুণীদের কাজের সুযোগ নিশ্চিত করতে জেলাভিত্তিক নীতি তৈরির তাগিদ দেন গবেষকরা। শেখ হাসিনার পতনের পরপর নানা দাবিতে উত্তাল হয় পোশাক কারখানাগুলো। সে সময় ঘটে ভাঙচুর ও প্রাণহানির ঘটনাও। শ্রম সংস্কার কমিশন বলছে, এসব আন্দোলনের মূলে বকেয়া বেতন ও কারখানা অটোমেশনে চাকরি হারানোদের ক্ষোভ। একটা বড় কারণ হচ্ছে এই প্রথম বেকার শ্রমিকরা কারখানার গেটে গিয়ে কিন্তু আপনার আন্দোলন করেছে যে আমাদের চাকরি দিতে হবে। এবং খেয়াল রাখবেন, এই যে শিল্পাঞ্চলগুলো, ওখানে কিন্তু এই বেকার শ্রমিকরা মানে ওই কোনো না কোনো কারখানা থেকে ঝরে পড়া শ্রমিক। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে যন্ত্রের ব্যবহার বাড়ানোকে উৎসাহিত করলেও এতে চাকরি হারানোদের কি হবে তা নিয়ে কোনো পরিকল্পনা ছিল না বলেও জানান কমিশন প্রধান। অটোমেশনের কারণে কিন্তু প্রচুর শ্রমিক ঝরে পড়েছে। অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রি কি সরকারকে জানিয়েছে কিনা, তারা বললো না, এরকম কোনো ইনবিল্ড সিস্টেম নেই।
এর আগে কিশোরগঞ্জ জেলার নারীদের শিক্ষা ও কাজের সুযোগ নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে সিপিডি। দেখা যায় জেলার ৩৮% নারী উচ্চ মাধ্যমিক শিক্ষা বঞ্চিত, ৫৩% নারী কাজের সুযোগ পায় না। গবেষকরা বলেন, জাতীয় নীতি ঢালাওভাবে তৈরির কারণে জেলাভিত্তিক তরুণীদের তা কোনো উপকারে আসে না। এক এক উপজেলার বাস্তবতা এক এক রকম। এই যে লোকেশন স্পেসিফিক ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট, এই জিনিসটা অনেক সময় ন্যাশনাল লেভেলে আমরা যখন প্রোগ্রাম ডেভেলপ করি ওইটি মাথায় রাখা যায় না। টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে নারীদের জন্য কার্যকর নীতি নেয়ার তাগিদ দেন বক্তারা। গড়ের মধ্যে আবদ্ধ হয়ে যাই, এভারেজে চলে যাই, ওই লোকেশন ধরে ওইভাবে আসে না। অষ্টগ্রামের চিত্র আর কুড়িগ্রামের চরের চিত্র হয়তো ডিফারেন্ট হবে। শ্রম পরিবেশ ও শ্রমিকের জীবন মান উন্নয়নে সবার জন্য মানসম্মত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বক্তারা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী বৃহস্পতিবারের মধ্যে রেলওয়ে অস্থায়ী গেটকিপার ওয়েম্যানদের বকেয়া বেতন দেওয়া হবে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে রেলপথ ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। তবে বৃহস্পতিবারের মধ্যে বেতন না পেলে আগামী রবিবার আবারও আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। ফলে ৩ ঘন্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে ৫ মাসের বকেয়া বেতন পরিশোধ, সব শ্রমিকের বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে রেলপথ অবরোধ করেন অস্থায়ী শ্রমিকরা। মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। পৌষের শুরুতে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ। প্রভাব পড়ছে জনজীবনে। টানা 5 দিন ধরে মৃত শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। জেলা সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হালকা কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে মানুষের দুর্ভোগ। কুয়াশায় ঢাকা পড়েছে জেলার পথ ঘাট। উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বাড়ছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বাড়ায় জনজীবনে এর প্রভাব স্পষ্ট। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন পড়েছেন বিপাকে। এছাড়া কুড়িগ্রাম, নীলফামারীতে শীতের কারণে সকালে সড়কে মানুষের চলাচল কম। আগামী দিনগুলোতে শীত আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। জীবিকার সন্ধানে শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়েছে শ্রমজীবী ও দিনমজুররা। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। স্বাধীনতা যুদ্ধ একান্তই বাংলাদেশের আপামর মানুষের লড়াই, বিশ্বের বুকে এক অনন্য উদাহরণ। এই মন্তব্য করে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিজয় দিবসে মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যে আহত হয়েছেন মুক্তিযোদ্ধারা। সকালে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাখাওয়াত হোসেন। বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কেবল তার মতো করে বলেছেন। তবে এমন মন্তব্যে মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন। ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখতেই পারে, এটা তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার বলেও জানান এই উপদেষ্টা। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য দেয়া বাড়ি পেয়েছেন সচ্ছল মুক্তিযোদ্ধারা। ভোলা সদর উপজেলায় মুক্তিযোদ্ধা বীর নিবাসে বাড়ি বরাদ্দে এমনই অনিয়ম উঠে এসেছে। অনিয়মের সাথে জড়িতদের বিচার চেয়েছেন বঞ্চিতরা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। 2012-13 অর্থবছরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য পাকা বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। প্রকল্পের আওতায় তৈরি ভোলা সদর উপজেলার বীর নিবাসে 4 জন অসচ্ছল মুক্তিযোদ্ধার জন্য বাড়ি বরাদ্দ দেওয়া হয়। তবে অসচ্ছলরা কেউ বাড়ি পাননি। তাদের অভিযোগ, প্রভাব খাটিয়ে ও ঘুষ দিয়ে বিত্তবান মুক্তিযোদ্ধারা বাড়ি হাতিয়ে নিয়েছেন। আবার নকশা পরিবর্তন করে বহুতল ভবন বানিয়ে ভাড়া দেওয়ার অভিযোগও কারো বিরুদ্ধে। এটা হলো সেলিম জমাদারের ঘর, তার থেকে এটা ভাড়া নিয়েছি এবং কি আশা অফিসের কার্যক্রম এখানে আজকে বিগত 6 বছর চালাইতেছে। এই টাকা পয়সা খাওয়াইটা ঘর আনছে, ঘর আনিয়ে সে প্রথম তলায় মুক্তিযোদ্ধা টিয়ে দিয়ে করছে, পরে উপরে 3 তলা পর্যন্ত নিজে টিয়ে দিয়ে করছে। সাংবাদিক আইসা দেখবো দেখা এদের নেম প্লেটটা আছে না মুক্তিযোদ্ধার, সেই নেম প্লেটটা কালি দিয়ে বুঝে রাখছে। বারবার সংশ্লিষ্টদের কাছে আবেদন করেও মেলেনি বীরনিবাস। অভিযোগ অসচ্ছল মুক্তিযোদ্ধাদের। দেখেন, আমার স্বামী তো আসলে মুক্তিযোদ্ধা, বহুতবার ঘরের জন্য বহুতবার অভিযোগ দেওয়া হয়েছে, আমরা কিছুই পাইলাম না। যাদের অগাধ সম্পদ আছে, যাদের
প্রচুর টাকা পয়সা আছে তারাই বাড়ি বরাদ্দ পাইছে। বীর নিবাসের বাড়ি বরাদ্দে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ভোলা জেলায় গৃহ নির্মাণ যে কার্যক্রম সেটি চলমান আছে। এরকম অভিযোগ আমি এখনো পাইনি, আপনার কাছে প্রথম শুনলাম। যদি এরকম থাকে নিয়ম পরিপন্থী কোনো কার্যক্রম সেটি আমরা তদন্ত করে দেখব। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বাড়ি নিয়ে অনিয়মের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।